আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্নমঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন অন্তর্বর্তী সরকার নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য আওয়ামী লীগ আমলে সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকে পাশ কাটাতে চান। আইনের পাশ কাটিয়ে বিকল্প হিসেবে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি কিংবা প্রধান নির্বাচন কমিশনার দিয়ে শপথ পড়াতে চান। আমাদের প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের সরকার চাইলেও কি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে সংসদের বাইরে রাখতে পারবেন? আমাদের বিশ্লেষণ হলো, বিকল্প পদ্ধতিতে সংসদ সদস্যদের শপথ পড়ানো যাবে, কিন্তু নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে কিভাবে? মানে শেষ পর্যন্ত কি তাদের যে কোনো একজনকে সংসদের বাইরে রাখা যাবে? সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সে সুযোগ নেই। নতুন সংসদে একদিনের জন্য আগের সংসদের স্পিকারকে ফেরাতেই হবে, না হলে 30 দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশনই শুরু করা যাবে না। প্রথম অধিবেশনে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকেই সভাপতিত্ব করতে হবে। অবশ্য এক্ষেত্রে বিকল্প একটি পদ্ধতি আছে, সেটি অবশ্য বাংলাদেশের আইনে নেই। আইন বিশেষজ্ঞরা মনে করেন, নতুন সংসদের জন্য আইনগত জটিলতা তৈরি করতে বিএনপি হয়তো শেষ পর্যন্ত স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে ফিরিয়ে আনবেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 2/3 বেশি আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এরই মধ্যে বিষয়টা সবারই জানা হয়ে গেছে। নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণাও হয়ে গেছে। ফলাফলের গেজেট প্রকাশ হলেই নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে এবং এর 3 দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছেন, তার মতে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ 18 ফেব্রুয়ারির পরে যাবে না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন, যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। ভোটের আগেই একটি প্রশ্ন তোলা হয়েছিল, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন। বিষয়টি ঘিরে সংসদ সচিবালয় উপযুক্ত ব্যক্তির খোঁজ করছে বলেও বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ পায়। শপথ কে পড়াবেন এই প্রশ্ন উঠছে কারণ নিয়ম অনুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার, কিন্তু 2024 সালের 5 আগস্টের পর থেকে তিনি কোথায় আছেন সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় না। এরই মধ্যে 2024 সালের নভেম্বরে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের আবেদন করেছিলেন। পরে অবশ্য সে খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তাদের পাসপোর্টের আবেদন স্থগিত করা হয়েছিল। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে আছেন এবং তিনি এখনো পদত্যাগ করেননি। 2024 সালের 2 সেপ্টেম্বর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সরকার তার পদত্যাগের গেজেট প্রকাশ করেছে। কিন্তু সংবিধানের 74-এর 3 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, সংসদ ভেঙে দেওয়া সত্ত্বেও স্পিকার তার পদে বহাল থাকেন যতক্ষণ না নতুন সংসদের প্রথম বৈঠকে তার উত্তরসূরি কার্যভার গ্রহণ করেন। এমনকি 74-এর 6 অনুচ্ছেদ অনুযায়ী যদি স্পিকার পদত্যাগ করেনও, তাও তিনি নতুন সংসদের প্রথম বৈঠকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হিসেবে থাকবেন। জানা গেছে, সংবিধানের এসব বিধান তুলে ধরে গত 28 জানুয়ারি সংসদ সচিবালয় নবনির্বাচিত এমপিদের কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে ফাইল পাঠান। উপদেষ্টার সম্মতি পেলে এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদনের পর এই সারসংক্ষেপ রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে। রাষ্ট্রপতির সম্মতির পরিপ্রেক্ষিতে আদেশ জারি হবে। সংবিধানের 148-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। সংবিধানের এই নির্দেশনা মতে পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদায়ী স্পিকারের দায়িত্ব। এজন্য সংবিধানে 3 দিন সময় নির্ধারণ করা আছে।
সরকার একাধিক সূত্রগুলো বলছে আইন উপদেষ্টা সহ সরকারের কয়েকজন উপদেষ্টা চান না স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ পড়ান। আসিফ নজরুল যে বিষয়টি চান না সেটি 5ই ফেব্রুয়ারি সাংবাদিকদের ঘুরিয়ে ফিরিয়ে জানিয়েছেন। তবে যে ব্যাখ্যা তিনি দাঁড় করিয়েছেন সেটি ছিল সাংবিধানিক ধারার ভুল ব্যাখ্যা। আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ আর একজন জেলে আছেন, তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগ করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম সুযোগ আছে বলে তিনি মনে করেন না। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো তিনি দুটো ভুল ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, স্পিকারের পদত্যাগ নিয়ে তিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু দুজনই এখনো নিজ নিজ পদে বহাল আছেন এবং পরবর্তী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তারা এই পদে থাকবেন। কেন আছেন সেটি বলা আছে সংবিধানের 74-এর 6 নম্বর অনুচ্ছেদে, যেটির কথা আগেই জানিয়েছি। আসিফ নজরুলের দ্বিতীয় ভুল ব্যাখ্যাটি হলো তিনি দাবি করেছেন স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ তিনি দেখছেন না। আমাদের বিশ্লেষণ হলো স্পিকার ও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তারা শপথ পাঠ করাতে পারবেন। স্পিকারের বিরুদ্ধে মামলা আছে একটি। জুলাই আন্দোলনে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল 2024 সালের 24শে আগস্ট। স্পিকার যদি এই মামলায় জামিন পান তাহলে তার শপথ পড়াতে কোনো সমস্যা নেই। আবার ডেপুটি স্পিকার আছেন কারাগারে, তার জন্য জামিনও দরকার নেই। সরকার যদি তাকে প্যারোলে মুক্তি দেন তাহলে তিনি সংসদে গিয়ে শপথ পড়াতে পারবেন। দর্শক, 2024 সালের 18 নভেম্বর আসিফ নজরুল স্পিকারের প্রশাসনিক দায়িত্ব পাওয়ার গেজেট প্রকাশ করেছিলেন। স্পিকারের পদকে শূন্য ঘোষণা করে সচিবালয়ের প্রশাসনিক কাজ চালাতে সরকার জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 জারি করেছিল। এভাবে স্পিকারের পদকে শূন্য করাটা ছিল অসাংবিধানিক একটি প্রক্রিয়া, কিন্তু প্রশাসনিক দায়িত্ব পেলেও সাংবিধানিক দায়িত্ব পেতে বেশ কিছু জটিলতা আছে। আসিফ নজরুলের দপ্তর থেকে জানানো হয় সংবিধানের 148-এর 2 নম্বর অনুচ্ছেদটিতে বলা হয়েছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। আর কার্যপ্রণালী বিধিতে বলা আছে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকলে রাষ্ট্রপতি মনোনীত যে কোনো ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতির দপ্তর প্রয়োগ করতে চায় সংবিধানের 148-এর 2-এর ক অনুচ্ছেদটি। তবে তার জন্য নতুন নির্বাচিত সাংসদদের শপথ নিতে 3 দিন দেরি হবে। এই অনুচ্ছেদে বলা হয়েছে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। 5ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন। প্রশ্ন হলো অধ্যাপক আসিফ নজরুল আইনের ভুল ব্যাখ্যা দিয়ে শপথ হয়তো পড়ানোর ব্যবস্থা করতে পারবেন, কিন্তু স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে ছাড়া কি নতুন সংসদ তার যাত্রা শুরু করতে পারবে? এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো স্পিকার কিংবা ডেপুটি স্পিকার ছাড়া নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে কিভাবে? সাধারণ নির্বাচনের পর গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার একটি বাধ্যবাধকতা সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদে বলা আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন নির্বাচন কমিশন গেজেট আকারে প্রকাশ করবে তখন থেকে এই সময়সীমার গণনা শুরু হবে। অধিবেশন আহ্বানের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে একটি জনবিজ্ঞপ্তি জারি করতে হয় যেখানে সবার স্থান, তারিখ ও সময় নির্দিষ্ট থাকে। শপথ গ্রহণের পর সংসদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবেন তা নিয়ে কার্যপ্রণালীর বিধিতে স্পষ্ট নির্দেশনা রয়েছে। বলা আছে নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে বিদায়ী সংসদের স্পিকারের সভাপতিত্বে। তিনি না থাকলে ওই সংসদের ডেপুটি স্পিকার নতুন সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। তাদের যে কোনো একজনের সভাপতি নতুন সংসদের স্পিকার নির্বাচন করা হবে। এরপর নবনির্বাচিত স্পিকার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে নতুন অধিবেশনে সভাপতির আসন নেবেন।
তার সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশনে নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর 5 সদস্যের সভাপতি মণ্ডলের মনোনয়ন ও শোক প্রস্তাব শেষে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দিবেন। তার ভাষণের পর প্রথম দিনই সংসদ অধিবেশন মুলতবি রাখা হবে। নতুন সংসদ যখন প্রথম অধিবেশনে বসবে, তার আগে হরে দরে আইনি ব্যাখ্যা দেয়া আসিফ নজরুল কিংবা ইউনূসের সরকার ক্ষমতায় থাকবে না। বিশ্লেষকরা মনে করেন, নতুন সংসদের জন্য কোনো ধরনের অনাবশ্যক আইনি জটিলতা তৈরি করা ঠিক হবে না। সেক্ষেত্রে বিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার যে কোনো একজনকে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য 1 ঘন্টার জন্য হলেও লাগবে। তবে এক্ষেত্রে একটি নিয়ম কমনওয়েলথের কোনো দেশে অনুসরণ করা হয়। সেটি হলো স্পিকার প্রোটেমের ধারণা। এটি হলো রাষ্ট্রপতি সংসদের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্যকে অস্থায়ী স্পিকার বা স্পিকার প্রোটেম হিসেবে নিয়োগ দিতে পারেন। এক্ষেত্রে নির্বাচনের পর নতুন স্পিকার কার্যভার গ্রহণ করলে অস্থায়ী সভাপতির দায়িত্ব শেষ হবে। তবে এটির বিধান বাংলাদেশের সংবিধানে না থাকায় আইনগত জটিলতা তৈরি হতে পারে। ভবিষ্যতে যে কোনো সময় আইনি চ্যালেঞ্জের মুখে পড়লে পুরো সংসদের প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে যাবে। কারণ স্পিকার প্রোটেমের ধারণা যেহেতু সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধিতে নেই, তাই এটি আইনের বাধার মুখে পড়ার আশঙ্কাই বেশি, এমন ধারণা আইন বিশেষজ্ঞদের। উচ্চ আদালতের রিট হলে এটি গড়াতে পারে অনেক দূর। আবার স্পিকার পদত্যাগের যে দাবি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, সেটি যদি সত্য প্রমাণিত না হয়, তাহলে আরো বড় ধরনের জটিলতায় পড়ে যেতে পারে নতুন সম্ভাব্য সংসদ। আইন বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই অন্তর্বর্তী সরকার সংবিধানের গণেশ উল্টিয়ে দেওয়ার কারণে ভবিষ্যতে নির্বাচিত সরকার বহু ধরনের আইনি জটিলতায় পড়বে। এমনকি ভবিষ্যতে যে কোনো সময় সেটি হতে পারে। আদালত থেকে দূর ভবিষ্যতে বহু কড়া নির্দেশ ও রায় আসতে পারে। তখন ফেঁসে যাবেন নির্বাচিত সংসদ সদস্যরাই। এমনিতেই দ্বাদশ সংসদের বিলুপ্তি ঘোষণার ঠিক প্রক্রিয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। ফলে প্রশ্ন উঠছে, ভবিষ্যৎ সংসদ সদস্যদের জন্য অনেকগুলো গর্ত কি আসিফ নজরুল ঘুরে দিয়ে যাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকল জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আমরা যারা রাজনীতির বিশ্লেষক ছিলাম এবং আমাদের যাদের একেবারে খুব সাধারণ জ্ঞান, যেমন আইনশৃঙ্খলা, তারপর পুলিশের মনোবল, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অতীত কর্মকাণ্ড, বিএনপির দুর্বল সাংগঠনিক ব্যবস্থা, মানুষের মধ্যে অভাব অভিযোগ, অধৈর্যতা ইত্যাদি বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে ইসলামপন্থী গ্রুপের উত্থান, পাকিস্তানের উপস্থিতি, আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, এই বিষয়গুলো যখন আমরা চিন্তা ভাবনা করতাম, তখন আমাদের প্রায় সবার কাছে মনে হতো যে একটি শান্তিপূর্ণ নির্বাচন অসম্ভব একটি বিষয়। 2 নম্বর হলো যে এই নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে এবং এই নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে না। 3 নম্বর হলো যে আওয়ামী লীগ এখানে কী ধরনের আচরণ করে তার উপরে অনেক কিছু নির্ভর করে। তো এই কথাগুলো আমরা বলতাম, অনেকেই বলতাম, আমিও বলতাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আবার অন্য কথাগুলো বলতাম, যে কথাগুলো ছিল যে নির্বাচনে মিরাকেল কিছু ঘটে যেতে পারে। আমাদের দেশে প্রায় মিরাকেল কিছু ঘটে। 2 নম্বর হলো যে আমি আরেকটা বিষয় বলতাম, যে দেশের মানুষের যে মন মানসিকতা, শেখ হাসিনা গত 15টি বছর ধরে বিভিন্ন মানুষকে প্যাদানি দিয়ে পিটিয়ে পুটিয়ে যেভাবে তাদেরকে ভিতর সন্তুষ্ট করে তুলেছে, ফলে এই শরীর নিয়ে, মন নিয়ে, ব্যাকবোন নিয়ে ঝগড়াঝাটি করা, গন্ডগোল করা, কারোর সঙ্গে হ্যাচিংয়ে যাওয়া, এটি প্রায় অসম্ভব বিষয়। 3 নম্বর হলো যে তরুণ ভোটার যারা জেএনজি, যারা ভোট দেয়নি, এবং নারী ভোটার যারা আছে, তারা ভোট কেন্দ্রে যদি উপস্থিত হন তাহলে সেই ভোটের সমস্ত ফলাফলগুলো উল্টে যাবে। এর কারণ হলো যে আমাদের তরুণ জেনারেশন, যাদের বয়স 30 বছরের নিচে, আমি গত 15 দিন যাবতীয় প্রায় টক শোতে বলছি যে এদেরকে আমরা রিড করতে পারছি না। আমরা যে কথাগুলো বলছি সেগুলো হলো আমাদের দেশে যে ট্র্যাডিশনাল নির্বাচন রয়েছে এবং নির্বাচনের সময় যে পরিবেশ পরিস্থিতি হয় এবং ঐতিহ্যগতভাবে আমাদের দেশের মানুষ যে ধরনের অ্যাক্ট করে, রিয়্যাক্ট করে, আমরা শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে বলেছি যে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে। কিন্তু প্রায় 4.5 কোটি তরুণ ভোটার বা সম সংখ্যক
নারী ভোটার, তারা এই সময়টিতে কি করবেন? অথবা যারা বিক্ষুব্ধ মানুষ, গত 15টি বছর ধরে তারা ভোট দিতে পারেননি, কোনো ভোট দিতে পারেননি, তাদের অবস্থা কি হবে এবং ভোটের দিন তারা কি চিন্তা করেন, এই দিনটি না আসা পর্যন্ত আমরা কেউ কিছু বলতে পারিনি। কিন্তু ইন জেনারেল যদি আমরা স্বাভাবিক কার্যকারণ ধরি, তাহলে সেই কার্যকারণ অনুযায়ী ভোট ভালো হওয়ার সম্ভাবনা খুবই অল্প। কিন্তু বাস্তবে দেখা গেল যে ভোটের দিন অদ্ভুত রসায়ন হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং প্রতিযোগিতা হয়েছে। জামাতকে আমরা যতটা দুর্বল মনে করেছিলাম, জামাত আসলে ততটা দুর্বল ছিল না। অথবা জামাতকে আমরা যতটা শক্তিশালী মনে করেছিলাম, জামাত আসলে ততটা শক্তিশালী ছিল না। অথবা বিএনপিকে আমরা মনে করেছিলাম তারা যেভাবে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বা নিজেদের বিজয়ের ব্যাপারে তারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে তারা যেভাবে হেলে দুলে হাঁটছে, এই কথা আমরা যারা মনে করেছিলাম, কিন্তু বাস্তবে দেখা গেল যে প্রায় সব বিএনপি প্রার্থী দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেছেন এবং তাদের সবারই একেবারে চেহারা সুরত নষ্ট হয়ে গেছে ক্রমাগত একেবারে বিনিদ্র রজনীর কারণে। এখন এই যে একটা সুন্দর নির্বাচন হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটা পন্থা করে দিলেন। এই নির্বাচনটা যদি সঠিক সময় না হতো, দেশে আরো অনেক মন্দ কিছু হতে পারত, মানুষ অধৈর্য হয়ে যেতে পারত। আর এই গণতন্ত্রের পথে আমরা যে হাঁটা শুরু করলাম, এর ফলে আমাদের যারা আমরা কথা বলছি, যারা আমরা বিচারালয়ে ঘুরছি বিচারের জন্য, যারা দেশের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করছি, তাদের জন্য কাজ করার যে সুযোগ সুবিধা অবারিত হয়ে পড়বে। ধরুন এই যে জাতীয় সংসদ নির্বাচন হলো, এখন সরকারের প্রতিটি কর্মকাণ্ড 300টি ভাগে বিভক্ত হয়ে যে পড়বে, গত 17 মাসে সেটি ছিল না। দ্বিতীয়ত আওয়ামী লীগের আমির নির্বাচনের সময় এমপিদের আসলে ক্ষমতা ছিল না বললেই চলে। এখানে থানার ওসি যা বলতেন, টিউনো যা বলতেন, একজন এমপি সাহেবকে আসলে সেই কথাই শুনতে হতো। অনেক সময় ওসি বা টিউনো, এমনকি থানার সাব ইন্সপেক্টর আওয়ামী লীগের এমপিদেরকে ঠাট্টা করে বলতো যে আরে রাখেন আপনার যে সমস্ত এমপিগিরি, আমরা সিল পিটিয়ে আপনাদেরকে বানিয়েছি, বেশি কথা বলবেন না। এই ধরনের কথাবার্তা তারা বলতেন এবং টিটকারি করতেন। ফলে আওয়ামী লীগের যে সকল সংসদ সদস্য তারা ওই পার্লামেন্টে ছিলেন, শেখ হাসিনার চারিপাশে ঘুর করতেন, আর তাদের একটা ওই এমপি কার্ড ছিল, এই পর্যন্তই তাদের তৃপ্তি ছিল। কিন্তু সত্যিকার অর্থে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশ গঠনে, জাতি গঠনে, ওটা তারা করতে পারেনি, বিশেষ করে 14, 18 এবং 24 এই 3টি নির্বাচনে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবারে জামাতের যে প্রায় 80 জন সংসদ সদস্য রয়েছেন, তারা সবাই শিক্ষিত, সবাই ডেডিকেটেড এবং সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। ফলে তারা পার্লামেন্ট কাঁপাবেন। এবং আশ্চর্য ব্যাপার হলো এর বাইরে এনসিপি থেকে যারা আসছেন, এই বিপ্লবীদের মধ্যে যেমন হাসনাত আব্দুল্লাহ আসছে, আক্তার আসছেন, তো অন্যান্য যারা আসছেন তারা কিন্তু কথা বলবেন, যথেষ্ট কথা বলবেন পার্লামেন্টে। আর অন্যদিকে বিএনপির যে সকল নেতাকর্মী, বেশিরভাগ অলমোস্ট সবাই গত 17টি বছরে রাজপথে তারা বারবার পরীক্ষা দিয়েছে। তাদের বাগ্মিতা, তাদের সাহস, তাদের শক্তি এত বেশি যে আমাদের যে ব্যুরোক্রেসি, সংসদ সদস্যদের উপর মাতুব্বারি করবেন বা তুচ্ছতাচ্ছিল্য করবেন ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, এই সাহসই হবে না। ফলে কি হলো, সরকারি কর্মকাণ্ডে কিন্তু গতি আসবে, জবাবদিহিতা বাড়বে এবং দেশের এই মুহূর্তে যে চলমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থাকবে না যদি পলিসি লেভেলে, অর্থাৎ মন্ত্রিপরিষদ, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয় যেটা, তারা যদি খুব ভালো সিদ্ধান্ত নিতে পারেন, টেকনিক্যাল বৈঠকগুলোতে যদি সঠিক সিদ্ধান্ত নেয়, সংসদীয় কমিটিগুলো যদি ভালো মতো অ্যাক্ট করে, তাহলে আমাদের এই মুহূর্তে যে স্থবিরতা আছে, বিভিন্ন ক্ষেত্রে যে স্থবিরতা আছে, সেই স্থবিরতাগুলো চলে যাবে। ফলে এটা ইতিবাচক। এখন এই যে বক্তব্য হলো যে বিএনপির এত ভূমিধস বিজয় হলো কেন এবং কিভাবে, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের যারা মানুষ, তারা দক্ষিণপন্থীদের যে উত্থান, এটি নিয়ে আতঙ্কগ্রস্ত ছিল। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উত্থান সম্পর্কে তারা বেশ, যাকে বলা হয়, সন্দিহান ছিল, আতঙ্কগ্রস্ত ছিল, দ্বিধাগ্রস্ত ছিল। ফলে আপনি দেখবেন
যে সকল উগ্র কথাবার্তা বলেন যে সমস্ত লোকজন, জোরে জোরে কথা বলেন এবং অনেকটা জঙ্গি জঙ্গি ভাব, তারা পুরো দেশকে যারা তালেবান বানিয়ে ফেলবেন, এরকম একটি লোকও কিন্তু এবার নির্বাচিত হয়নি। মোরালে সবাই কিন্তু গোহারা হেরেছেন। আর জামাতের যে সমস্ত লোক নির্বাচিত হয়েছেন, মোরালে তারা সবাই পলিটিক্যাল, লিবারেল এবং নম্র ভদ্র প্রকৃতির মানুষ। দ্বিতীয়ত হলো, যেখানে একেবারে শেষ মুহূর্তে নারী নীতি নিয়ে বা নারীদেরকে নিয়ে যে সকল কথাবার্তা জামাতের পক্ষ থেকে বলা হয়েছে বা প্রচার করা হয়েছে, সেগুলো নারীদের মধ্যে ভীষণভাবে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। এবং যারা নারী সমাজ আছেন আমাদের, ডমিনেট করেন বিভিন্ন বিষয়, তো তারা এই নির্বাচনে কিন্তু ডমিনেট করেছে। এবং নির্বাচনের পরে অনেক মহিলাকে দেখলাম যারা খুব আধুনিক জীবনযাপন করেন, কর্মজীবী মহিলা, বড় বড় অফিস চালান, এনজিও চালান, টেলিভিশন চালান, মিডিয়া চালান। তো যাদের সঙ্গে কথা হলো তারা সবাই বলার চেষ্টা করলেন যে আমরা ঈদের আনন্দ উপভোগ করছি, আরও কয়েকদিন আমরা এই আনন্দ উৎসব করবো, জামাত যে আসেনি এজন্য আমরা খুব খুশি। তো বোঝার চেষ্টা করুন যে নারীদেরকে নিয়ে যে সকল কথাবার্তা আসলে বলা হয়েছে, যেগুলো জামাত আসলে প্রিভিলেজ দেয়নি, সেগুলো আলটিমেটলি বিএনপির পক্ষে চলে গেছে। এবং সর্বশেষ এখানে যেটা মনে হচ্ছে যে এখানে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা ব্যাপক হারে বিএনপিকে ভোট দিয়েছে। তারা জামাতের তুলনায় বিএনপিকে নিরাপদ মনে করেছে। যদিও জামাত প্রচার করেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, মোকদ্দমা আছে, সব বিএনপি করেছে। আবার বিএনপি যে মামলাগুলো করেছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে জামাত, কিন্তু নির্বাচনের মাঠে সেটা কাজে আসেনি। নির্বাচনে মূলত শক্তিশালী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা বিএনপিকে মনে করেছে এবং তাদেরকে তারা ভোট দিয়েছে, এমনকি বিদ্রোহী প্রার্থীদেরকে ভোট দেয়নি। ফলে অনেকগুলো কারণ বিএনপির এই যে বিজয়, এই বিজয়কে নিশ্চিত করেছে। আর এই বিজয়ের এবং নির্বাচনের ফলে আশা করি নতুন একটি রাজনীতির ধারা সূচিত হবে, নতুন একটা গণতান্ত্রিক ধারা সূচিত হবে। এবং অতীতে যারা ফ্যাসিজম করেছেন, অতীতে যারা স্বৈরাচারী আচরণ করেছেন, অতীতে যারা দুর্নীতি করেছেন, বর্তমান সরকার যদি সফল হয়, বিএনপি সরকার যদি ভালো কাজ করে, সেক্ষেত্রে অতীতের যারা আছেন তারা লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন এবং বর্তমান সরকার হয়তো বহুদিন ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু যদি এই সরকার ঠিক সব ক্ষেত্রে দুর্বলতা দেখানোর চেষ্টা করে, জাস্টিস সত্তারের মতো, কিংবা তারা যদি প্রতিহিংসা দেখায় আওয়ামী লীগের মতো, অথবা তারা যদি উগ্রতা দেখায় তালেবানদের মতো, সেক্ষেত্রে সরকারের যে স্থায়িত্ব এত কম হবে যেটি আপনি আমি কল্পনাও করতে পারছি না। যে জিনিস যত সহজে আসে সেই জিনিস তত সহজে চলে যায়। এই যে শেখ হাসিনার পতনটি আকস্মিকভাবে হয়েছে, আবার এই যে নির্বাচনটি সেটি অনেকটা আকস্মিকভাবে। এর কারণ হলো আমরা 10 মুখে সবাই প্রচার করেছি যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন না, নির্বাচন তিনি দেবেন না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে বারবার বলেছেন যে আমি নির্বাচন দেব, বা তার লোকজন বলেছেন নির্বাচন দেব, আমরা বিশ্বাস করিনি। আমরা বরং তার অন্য কথাগুলো, তিনি যে বলেছেন যে তাকে অনেকে বলেন 5 বছর থেকে যান স্যার, 50 বছর থাকেন, ওই কথাগুলোকে আমরা কগনিজেন্সে নিয়েছি। এবং তিনি গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে থাকার জন্য তার যে চেষ্টা তদবির ছিল, সেটাকে আমরা কগনিজেন্সে নিয়ে আমরা যে কথাবার্তা বলেছি, সেই কথার প্রেক্ষিতে যখন অলানে ছাড়েন, তারেক রহমান সাহেব এলেন, হাদি মারা গেল বা হাদিকে মেরে ফেলা হলো, তারেক রহমান সাহেব এলেন, বেগম জিয়া ইন্তেকাল করলেন, তারপর যেভাবে নির্বাচন হলো, এটাকে মনে হবে যে প্রকৃতি একটার পর একটা ঝড়ো হাওয়ার মতো ঘটিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশে। ফলে যারা পেয়েছেন তারা যদি এটাকে খুব আকস্মিক কোনো কিছু মনে করেন তাহলে ভুল করবেন। এটা আল্লাহর দেয়া অত্যন্ত সম্মানিত নিয়ামত। সেই নিয়ামতটি তাদেরকে যাকে বলা হয় সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, ব্যবহার করতে হবে। আর সরকার চালানোর জন্য সমস্ত রাগ বিরাগের ঊর্ধ্বে উঠতে হবে। যোগ্যতম লোকদেরকে প্রয়োজনে বিদেশ থেকে ভাড়া করে আনতে হবে, প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে। এমনকি ওই যে মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী হবেন, সবাইকে যে এমপি থেকে মন্ত্রী দিতে হবে, নট লাইক দ্যাট। এখন তাদের যেহেতু একটা ব্রুট মেজরিটি আছে, ফলে তারা যারা যোগ্যতম ব্যক্তি মন্ত্রণালয় চালাতে পারবে, এই ধরনের লোকদেরকে বেশি বেশি মন্ত্রণালয় চালানোর সুযোগ দিয়ে এমপিদেরকে অন্য কাজে ব্যবহার করার দিলে এই যে দেশের যে সমস্যা খুব দ্রুত তারা সমাধান করতে পারবে বলে আমি মনে করছি। নতুন সরকারের জন্য শুভ আশিস, শুভকামনা।
দেশের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এবং যারা অন্যায় করেছে তারা অনুতপ্ত হোক, তারা পুনর্বাসিত হোক, এবং তারা আমাদের দেশের নাগরিক। তাদেরকে, যারা ভালো আছেন তাদের মধ্যে, তাদেরকে যেন আমরা দেশের প্রয়োজনে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সেই উদারতা এবং তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।